সুধী দর্শক মন্ডলী, আজ আমরা যুক্ত আছি হাটকলা ফাউন্ডেশনের অনুষ্ঠানে। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন দুজন কবি, প্রাবন্ধিক এবং চিন্তক। সাহিত্য নিয়ে তারা ভাবেন, কবিতা নিয়ে কাজ করেন দুজনেই। আরো একজন যুক্ত হওয়ার কথা ছিল, কবি বেবি সাউ। উনার যান্ত্রিক ত্রুটির কারণে উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। যদি উনার যান্ত্রিক ত্রুটির কারণে উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। যদি এর মধ্যে যদি উনার যান্ত্রিক ত্রুটি সারিয়ে নিতে পারেন, তাহলে উনি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে আজ যুক্ত আছেন, আমি প্রথমেই বলি, খ্যাতিমান কবি প্রবল কুমার বসু। উনি কবিতা নিয়ে এর মধ্যে অসংখ্য কাজ করেছেন। কবিতা তো লিখে নেই, তার পাশাপাশি উনি কবিতা বিষয়ক প্রবন্ধ লেখেন এবং কবিতাকে নানা মাত্রায় মানুষের কাছে পৌঁছানোর জন্য উনার উদ্যোগ। উনার জন্ম মূলত কলকাতায়, বেড়ে ওঠাও সেখানে, এবং একটি সাংস্কৃতিক এবং সাহিত্যের পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। তার বাবাও সাহিত্য সৃজনে যুক্ত ছিলেন। তিনি গল্পও লেখেন এবং কবিতায় তার এর মধ্যে খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। আমাদের এখানেও তার পাঠক রয়েছে বাংলাদেশে, নেই বললে ভুল হবে। তবে তার খ্যাতি এর মধ্যে আমি বলবো বাংলা ভাষাভাষী এবং অন্য ভাষার মানুষের মধ্যে ছড়িয়েছে ব্যাপকভাবে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৫। এর মধ্যে কবিতারই গ্রন্থ হচ্ছে তার ২০টির মতো, যদি আমি ভুল না করি। আর ইংরেজি কবিতার বই আছে ৩টি, গল্প গ্রন্থ আছে 4টি, কাব্য নাটক 2টো আছে, প্রবন্ধ সংগ্রহ আছে 6টি। তাছাড়া তিনি সম্পাদনা করেছেন স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতা ও খ্যাতিমান সাহিত্যিকদের সাইনপোস্ট, নির্বাচিত প্রবন্ধ সংকলন, অন্য আলো। সাহিত্যের জন্য, সাহিত্যকর্মের জন্য এর মধ্যে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সেগুলোর মধ্যে আছে গৌরীশঙ্কর ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, কবিতার জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন উনি। আর পুরস্কার পেয়েছেন, ও তার বইটির যে নাম ছিল যেমন করে গাইছে আকাশ, যে বইয়ের জন্য উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আর একটা পুরস্কার ওনার আছে, সেটা হচ্ছে সেটা সেটা আমার এখানে উল্লেখ নেই কোনো কারণে। উনি আরো পুরস্কার পেয়েছেন। যা হোক, আমরা সেদিকে যাব না, সেটা হয়তো ওনার কাছ থেকে শুনবো। তিনি সাহিত্য চর্চায় স্বীকৃতি স্বরূপ এর মধ্যে ভ্রমণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ। উল্লেখযোগ্য হচ্ছে 2005 সালে তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 3য় উইলিংটন আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। টোকিওতে অনুষ্ঠিত 4র্থ বিশ্ব হাইকো সম্মেলনেও তিনি যোগদান করেন। সেখানেও তাকে আমন্ত্রণ জানানো হয়, সেটা ছিল 2007 সালে। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখার্জি, উনার আমন্ত্রণে তিনি লেখক শিল্পীদের জন্য এক কর্মশালায় অংশগ্রহণ করেন। এটা অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি ভবনে এবং এটা 15 দিন ব্যাপী চলে।
এটা অনুষ্ঠিত হয় 2017 সালে। এই ছিল মোটামুটি আমার কাছে তার একটা সংক্ষিপ্ত পরিচিতি। তার আরো অনেক পরিচিতি আছে, সবগুলো তুলে ধরতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সময় নেব না, আমরা সবাই বসে আছি, তার কথা শুনবো, তার কবিতা শুনবো, কবিতা প্রসঙ্গে তার সাথে কথা হবে। এখানে কবি ফারুক সুমন আছেন, তিনি সহ আমরা আড্ডা দেব কবিতার বিষয়ে। হয়তো আমাদেরও অনেক কিছু জানার থাকে, উনারও যদি আমাদের এই অঞ্চলের কবিতা সম্পর্কে কিছু জানার থাকে আমাদের কাছে জানতে পারবেন। এখন আমি প্রবাল বসুকে অনুরোধ করব, আমি যে সমস্ত পরিচিতিটা তার দিলাম সে বিষয়ে যদি কোনো কিছু আমার ত্রুটি হয়ে থাকে বা কোথাও আমি বাদ দিয়ে যাই, সেটা উনি যুক্ত করবেন এবং উনার কবিতায় আসা, কবিতা লেখালেখি এগুলো প্রসঙ্গে বলবেন। সেই সাথে একটা বিষয় তিনি তার কাছে আমি প্রথমে জানতে চাইব, সেটা সেটা হচ্ছে, সে বিষয়ে উনি গতকালও বলেছেন আমাদের অধ্যাপক শহীদ ইকবালের সাথে। তবু উনি ওখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কবিতা আপনাতেই আসে, আবার সেটাকে পরে নির্মাণ করতে হয়। কিন্তু আবার কেউ কেউ বলে থাকেন কবিতা আসে না, কবিতাকে পুরোপুরি নির্মাণ করতে হয়। এই বিষয়টা তার কাছে আমি আর একটু স্পষ্ট করে জানতে চাই, শুনতে চাই। এবং প্রথমে তার এই সমস্ত বিষয়ে কথা বলার পরে তার কবিতা শুনবো, তারপর যাব আমরা ফারুক সুমনের কাছে এবং ফারুক সুমনের সাথে কথা বলবো এবং তার কবিতা শুনবো। এখন আমরা যাচ্ছি কবি প্রবাল কুমার বসু। কবি, শুভ শুভ সন্ধ্যা। যতটা আমার সম্পর্কে বলা হলো অতটার আমি ঠিক যোগ্য নই। আমি সামান্য কবিতা লেখক এবং বাংলা কবিতাকে কিভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন ভাবে পৌঁছে দেওয়া যায়, সেইটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে এবং সেই অনুযায়ী আমার কিছু কাজ আছে। কিন্তু আমি মূলত কবিতা লেখক, কবিতাই লিখি। বাকি যেগুলো লিখি সেগুলো কবিতা লিখতে গিয়ে মাঝে মাঝে হাওয়া বদলের মতো এসে যায়। এখানে ফারুক রয়েছেন, ফারুক আমার এখানে ফারুক রয়েছেন, ফারুক আমার খুবই কাছের এবং খুবই ভালো বন্ধু। আমরা কিছুদিন আগে একসঙ্গে অনুষ্ঠান করেছি। সম্প্রতি বাংলাদেশ থেকে একটা ভিন্ন চোখ বলে একটা সংস্থান, প্রকাশনা সংস্থান বা পত্রিকা সংস্থান থেকে একটি খুব বৃহৎ আকারের একটি গ্রন্থ, মানে কবিতা সংকলন বেরোয়, যেখানে দুই বাংলার 50 জন করে কবি আছেন এবং এক একজনের প্রায় 15-20টা করে কবিতা রয়েছে এবং প্রত্যেক কবির পোর্ট্রেট সারা পৃথিবীর মধ্যে 5টি কি 6টি দেশের শিল্পীরা এঁকেছে। এটা বাংলা ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি এটার উল্লেখ করলাম এই কারণে, এই কাজটির সূচনা হয়েছিল আমার প্রস্তাব থেকে। আমি অ্যাকচুয়ালি আলী আফজালকে এই প্রস্তাবটা দিই এবং আলী আফজাল এটা সাদরে সম্মত হন এবং সাদরে এই প্রস্তাব গ্রহণ করেন। 2 বছর লাগলো, কিন্তু আমি শুনেছি যে বইটা বেরিয়েছে। আমি ফারুককে একটা প্রশ্ন করব। ফারুক, তুমি বইটা দেখেছো নিশ্চয়ই? ফারুক, হ্যাঁ, বইটা দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, এই এই অবশ্যই এই সংকলনটি আমি দেখেছি এবং আমার কাছে মনে হয় যে বিগত মানে আমার আমার বিগত জ্ঞাতসারে আমার বিগত 50 বছরে এরকম সংকলন হয়েছে কিনা আমার সন্দেহ আছে এবং অসাধারণ কাজ ছিল এটা। একদম। এবং
আমি নিজেকে এর সঙ্গে সামান্য হলেও যুক্ত করতে পেরে আমার একটা মানে কি বলবো, একটা আত্মশ্লাঘার বিষয় তৈরি হয়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বাংলাদেশে আমার নিয়মিত যাতায়াত শুরু 2012 সাল এবং 2017 অব্দি আমি মূলত অফিসিয়াল কাজের জন্য প্রতি মাসেই বাংলাদেশ যেতাম, মানে ঢাকা যেতাম, হয় ঢাকা নয় চিটাগং। 2017 পরে অবশ্য আমার অফিসের কাজের জন্য যাওয়া হয়নি, কিন্তু আমি ওই আন্তর্জাতিক বাংলা সাহিত্যের একটা সম্মেলন হয়েছিল বোধহয় 2018 গোড়ায়, সেইটাতে আমি গিয়েছিলাম। তারপরে 2019-এ কি গিয়েছিলাম, হ্যাঁ 2019-এ আমি ইয়েতে গিয়েছিলাম, ঢাকাতেও গিয়েছিলাম। ঢাকায় আমার একটা একক কবিতা পাঠ হয়েছিল পাঠক সমাবেশে বিজুর ওখানে। আর তারপরে আমি গিয়েছিলাম চিহ্ন মেলায় শহীদের আমন্ত্রণে, ঢাকা থেকে চট্টগ্রাম, এই চট্টগ্রাম বলছি, রাজশাহী গিয়েছিলাম শহীদের আমন্ত্রণে। তারপরে তো আমরা সবাই গৃহবন্দী। মনে আছে? হ্যাঁ, সেটা কোন সনে যে চিহ্ন মেলায় এসেছিলেন? 2019-এর মার্চে। ও আচ্ছা, 19-এ আমি যেতে পারিনি, এর আগে গিয়েছিলাম আমি অবশ্য। হ্যাঁ, 2019-এর মার্চে। এবং তার আগের দিন ওই তোমার রাহেল রাজীবরা ওরা আমার একটা একক কবিতা পাঠের ব্যবস্থা করেছিল পাঠক সমাবেশে, এবং সেখানে আমার একক কবিতা পাঠ হয় এবং তার পরের দিন আমি রাজশাহী যাই। ফেরার পথেও আমরা ঢাকা হয়েই ফিরি। তো ফলে বাংলাদেশের কবিদের সঙ্গে আমার তো অলমোস্ট একটা আত্মীয়তা আমি অনুভব করি, এবং আমি কখনোই আলাদাভাবে ভাবি না। মানে আমরা দুটো দেশ হয়তো রাজনৈতিক কারণে, কিন্তু আমাদের তো ভাষা, আমরা তো বাংলা ভাষাই রচনা করি, সাহিত্য সৃষ্টি করি, সাহিত্য। ফলে আমাদের মধ্যে আমার মনে হয় একটা গভীর আত্মীয়তা বোধ আছে, সেটা আমি ফিল করি, অনুভব করি। আমি বাংলাদেশের অনেককেই অনেক সময় অনেক রকম প্রয়োজনে আমি যোগাযোগ করি, এবং তারা স্বতঃপ্রণোদিত হয়ে, তারা মানে আমি বন্ধুত্বের দাবি নিয়ে যখন দাঁড়াই, তারা স্বতঃপ্রণোদিত হয়ে আমার পাশে দাঁড়ায়। এই যে আলী আফজালের আমার প্রস্তাব মেনে নিয়ে এরকম একটা বড় কাজে, ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়া, এটাও তো কম কথা নয়। তো এই যে একটা সৌহার্দ্যের জায়গা, একটা বন্ধুত্বের জায়গা বাংলাদেশ এবং আমাদের মানে পশ্চিমবঙ্গের তৈরি হয়ে আছে, এই জায়গাটাকে আরো আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি বারবার যেটা মনে করছি, আমি যদিও বইটা এখনো দেখিনি, এই যে আলী আফজাল যে বইটা করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকবে, শুধুমাত্র সংকলন হিসেবে নয়, দুই দেশের কবিদের একটা আত্মীয়তার জায়গা থেকেও। এর বাইরে আমাকে ওবায়েদ 2019-এর অক্টোবরে ডেকেছিল শালুকের 20 বছর উপলক্ষে, আমি যেতে পারিনি অফিসের কারণে। আর এর বাইরে আর কি বলবো? এর বাইরে যে বলছিলাম যে হ্যাঁ, আপনি কালকে যে বলেছিলেন একটা কথা, যে কবিতা আপনাতেই আসে, সেটা যে কোনো স্থানে হতে পারে, বাসায় বাড়িতে হতে পারে, সেটা যানবাহনে বসে আছে সে সময় হতে পারে, আবার সেটাকে হয়তো তখন একটা শব্দ আসতে পারে, একটা পংক্তি আসতে পারে, একটা অনুচ্ছেদ আসতে পারে, তখন সেটাকে পরে বসে সেটাকে কবিতা নির্মাণ করতে হয়। এই তো, এটাই তো কথা। হ্যাঁ, এটা নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, এটা একটা বিখ্যাত কবিতার লাইন সুনীল গঙ্গোপাধ্যায়। এই সম্পর্কে সুনীলদার একটা লেখা আছে যে তিনি বাসে করে যেতে যেতে কোনো একজন
সুন্দরী রমণীকে দেখে এই লাইনটা হঠাৎ করে পেয়েছিলেন, মানে বাসে করে যেতে যেতে তিনি সেই মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন, ভিডিওটা হবে। এইটা হচ্ছে পাওয়া, ট্রান্সে পাওয়া। আমাদের চারপাশে যে ঘটনা ঘটে, আমরা তো একটু অনুভূতি প্রবণ বলেই লিখি, যে চারপাশে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেই কিছু কিছু ঘটনা কখনো কখনো আমাদের মধ্যে যে উদাহরণ তোলে, সেখান থেকে আমরা একটা লাইন পেয়ে যাই। এই লাইনটা ট্রান্সে আসে, আমরা বলি ঈশ্বর পাঠিয়েছে, কিন্তু বাকিটা তো কবিকে নির্মাণ করতে হয়, শ্রেণী বাটালি দিয়ে ঠিকঠাক দাঁড় করাতে হয়। পুরো কবিতা তো ট্রান্সে আসে না। যেমন আমার একটা বই আছে, মানে একটা কবিতা নিয়ে একটা বই, এত দীর্ঘ কবিতার একটা কবিতা নিয়ে একটা বই বোধহয় আর কারণ নেই, জন্মবীজ বলে। তো জন্মবীজ আমি যখন লিখেছিলাম আমার 27-28 বছর বয়সে, জন্মবীজ কিন্তু লাইনগুলো এসেছিল একটা ট্রান্সে, কিন্তু লাইনগুলো এসেছিল, তবে লাইনগুলোকে ছেনি বাটালি দিয়ে দিয়ে তো ঠিকঠাক করতে হয়েছে, তা না হলে যেভাবে আসছে সেভাবে যদি কবিতা, মানে সেভাবে যদি লেখা থাকতো, কোনো রকম যদি রিপেয়ার বা নির্মাণ না থাকতো, তাহলে তো সেই কবিতাটা তার কৌলিন্য কতটা পেত সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে হ্যাঁ, ফলে নির্মাণ তো করতেই হবে, কিন্তু ওই একটা দুটো লাইন ট্রান্সে আসে, কারণ ওই ওই একটা দুটো লাইনের উপরে কবিতাটা দাঁড়িয়ে থাকে, এবং সেইটা তো, মানে সেইটা নির্মাণ করা যায় না, কবিতাটা নির্মাণ করা যায়। এটা আমার বক্তব্য, আমার অভিজ্ঞতা। এটাই শুনতে চাচ্ছিলাম, কারণ আমাদের অনেকে মনে করেন কবিতা ওইভাবে আসে না, কবিতা নাজিল হয় না, কবিতা আপনাতে আসে না। আপনার সাথে আমিও একমত, কবিতা তো আপনাতেই আসতে হবে, না আসলে আমি জোর করে বসে টেবিলে সেটা কোনোভাবেই হবে না। সেটাই শুনতে চাচ্ছিলাম। যা হোক, আমরা শুনলাম, ধন্যবাদ। তো আমি আপনাকে শুভ সন্ধ্যেটা একটু পরে জানাই। শুভ সন্ধে। তো এখন আমরা কবিতা শুনবো। কবিতা পরে পড়ি আমরা একদম শেষের দিকে। কথা শুনি। আচ্ছা, আমরা তাহলে এবার ফারুকের কাছে যাই। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, কথা বললাম, ওই সমস্ত বিষয়ে উনি কি ভাবছেন সে সমস্ত বিষয়েও আমরা জানবো, ওনার কাছে যাব। কবি ফারুক সুমন আমাদের সাথে যুক্ত আছেন স্টুডিওতে। কবি ফারুক সুমন দীর্ঘদিন থেকে কবিতার সাথে আছেন। তিনি কবিতা লেখেন, কবিতা নিয়ে ভাবেন, কবিতা বিষয়ে তিনি প্রবন্ধ লেখেন এবং কবিতাকে নিজের মতো করে আত্মস্থ করেন। যারা, আমি মনে করি যারা কবিতায় প্রবন্ধ লেখেন কবিতা বিষয়ে, তারা কবিতাকে ভেঙে ভেঙে দেখার যে একটা সুযোগ তাদের তৈরি হয়। আমরা যারা দূর থেকে পাঠক আছি, আমরা হয়তো আমার মতো করে পড়ে গেলাম, কিন্তু যিনি সেটার ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, কবিতাকে মানুষের কাছে পৌঁছাবেন আরো ব্যাপকভাবে, তার সেই কঠিন দায়িত্ব, সে প্রবন্ধ লেখা। আমি তাই মনে করি। তার জন্ম চাঁদপুরে। তিনি বেড়ে ওঠেন প্রথম দিকে চাঁদপুরে, পরে ঢাকায়। বর্তমানে ঢাকায় থাকেন। বাংলা সাহিত্যে স্নাতক করেছেন। স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণী অর্জন করেন। সেটার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। আবার এমফিল ডিগ্রিও লাভ করেছেন। এর মধ্যে একাডেমিক কৃতিত্বের জন্য উনি, যেটা বলছিলাম, পেয়েছেন নিপ্পন ফাউন্ডেশন অফ জাপান শিক্ষাবৃত্তি। সেটা ছিল 2006 সালে সম্ভবত। সাহিত্য অন্তঃপ্রাণ মানুষ তিনি। সাহিত্য চর্চায় সুখ পান সর্বাধিক, সে কারণেই সাহিত্যে আসা। ইতোমধ্যে তার 4টি কাব্যগ্রন্থ, একটি প্রবন্ধ, একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। ভ্রমণ বিষয়ক একটি গদ্য গ্রন্থ তার প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজে অধ্যাপনার সাথে যুক্ত আছেন, সেখানে তিনি বাংলা পড়ান। তিনি 2019 সালে দিল্লিতে অনুষ্ঠিত সার্ক সাহিত্য সম্মেলন এবং নেপালে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগদান করেন। যৌথভাবে সম্পাদনা করেছেন লিটল ম্যাক অক্ষহিনী। পোয়েম ভেন একটা পেজ আছে, সেটার উনি ব্যবস্থাপনা সম্পাদক। লেখালেখির স্বীকৃতি স্বরূপ বেশ কিছু সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে 2016 সালে উনি পেয়েছেন রৌফিয়ান রিদম সাহিত্য সম্মাননা, উচ্ছ্বাস প্রহর সাহিত্য সম্মাননা পেয়েছেন 2019 সালে এবং সমতট কাগজ লেখক সম্মাননা পেয়েছেন 2020 সালে। তার যে গবেষণা গ্রন্থের কথা বলছিলাম, এর মধ্যে উনি শামসুর রহমানকে নিয়ে অনেকগুলো গবেষণা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই গ্রন্থটা আমরা এবার পাচ্ছি, বইমেলায় প্রকাশিত হয়েছে, শামসুর রহমানের কবিতা নগর চেতনা ও নাগরিক অনুষঙ্গ। আমি ওনার কাছেও জানতে চাইবো যে অতিথি ফারুক সুমন, যে ফারুক সুমনকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি, ওইটা একটু পরেই জানালাম। ওনার কাছেও জানতে চাইবো কবিতা নিয়ে উনি কি ভাবছেন, এবং কবিতা কি আপনাতেই আসে না কবিতাকে নির্মাণ করতে হয়, এই বিষয়ে ওনার ভাবনা কি, বা ছন্দ বিষয়ে উনি কি ভাবছেন, বা আমাদের অপেক্ষাকৃত তরুণ কবিরা কি ভাবছেন, বা অনেকে মনে করেন ছন্দ থাকবে, অনেকে মনে করেন ছন্দ থাকবে না। তো আমি তো দাদাও বোধহয় সম্ভবত গতকাল বলেছিলেন বা আগেও ওনার লেখার মধ্যে দেখেছি, আমরা গদ্যে লিখলেও তো ছন্দ বিষয়টা আগে জানতে হবে, সে বিষয়টা এখন এই বিষয়ে কবি ফারুক সুমন উনি কি ভাবছেন আমরা শুনবো। তারপরে যেহেতু কবি প্রবল কুমার বসু একটা কথা বলেছেন যে সবার শেষে ওনারা দুজন আমাদেরকে কবিতা শোনাবেন, সব শেষে। এখন আমরা কথা বলি কবি ফারুক সুমন। ধন্যবাদ। উপস্থাপক আজকের সঞ্চালক কবি মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ। আমি আনন্দিত, আপনারা যারা শুনছেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, শুভ নববর্ষ। এবং আনন্দিত হওয়ার আরেকটা বিশেষ কারণ, আজকে আমাদের এই অনুষ্ঠানে আয়োজনে আমার অগ্রজ কবি, আমার প্রিয়জন কবি প্রবল কুমার বসুকে পেয়েছি, এটা আমার জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। আমি উপস্থাপক মহোদয় বা সঞ্চালক মহোদয়কে বলবো যে ব্যাক স্টেজ থেকে যদি আমরা মনে হয় যে একসাথে স্টেজে থাকি, অডিয়েন্স দেখতে একটু ভালো লাগবে, আমার কাছে লোনলি মনে হবে না, একা একা মনে হবে না। যদি আপনারা তিনজনে থাকেন আমার ভালো লাগবে আর কি। হ্যাঁ, তিনজনে যদি আমরা স্টেজে থাকি ভালো লাগবে। আসলে একটা অনেক দীর্ঘ পরিচয় দিয়েছেন, অনেক বড় পরিচয় দিয়েছেন, এগুলো আসলে খুবই সামান্য, তারপরও বিনীত চিত্তে আমি এটাকে গ্রহণ করছি। ধন্যবাদ। এখানে দুটি প্রশ্ন করেছেন আপনি। প্রথমে হচ্ছে যে কবিতা কি এবং কবিতার সৃজন প্রক্রিয়াটা কি এবং কিভাবে কবিতা সৃষ্টি হয়। আমি শুরুতে মূল দুটি প্রশ্নের জায়গায় চলে যাই। দেখুন, কবি মাত্রই পৃথিবীতে যিনি কবিতা চর্চা করেন, কবিতার ধ্যান করেন, কবিতার সাধনা করেন, তার কাছে এই প্রশ্নটি অনেক সাধারণ এবং অবধারিত একটা প্রশ্ন। অর্থাৎ কবিতা কিভাবে সৃষ্টি হয় বা কবিতা কি বা কবিতার জন্ম রহস্যটা কি। আমার কাছে মনে হয় কবিতা কি ও কেন এমন জিজ্ঞাসা ঈশ্বরের অস্তিত্বের মতোই একটা চিরন্তন জিজ্ঞাসা। কালের স্রোতধারায় কবি এবং কবিতা প্রেমী পাঠকের অন্তর নিরন্তর আন্দোলিত হয়েছে, প্রশ্নমুখর হয়েছে এই কবিতা নামক রহস্যময় কুয়াশাকে ঘিরে। আপনি দেখুন, তবুও কি আমরা কি কবিতার জন্ম রহস্য বা সৃজন প্রক্রিয়া নিয়ে আমরা কি একমত হতে পেরেছি? মোটেও পারিনি। কারণ পৃথিবীতে আমরা ইউরোপীয় সাহিত্য বলি, আমরা ফরাসি সাহিত্য বলি, গ্রিক সাহিত্য বলি, সংস্কৃত সাহিত্য বলি, বাংলা সাহিত্য বলি, আরবি সাহিত্য বলি, সব ভাষায় কবিদের ভাষা ভিন্ন, কিন্তু চৈতন্যগত যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা কিন্তু অভিন্ন। কারণ কবিতা শিল্প হিসাবে এমন একটা মাধ্যম যেখানে মূলত
আমার কাছে মনে হয় মূলত অনুভূতির প্রগাঢ়তম যে বোধ, সেই বোধের উচ্ছ্বাস বা প্রকাশটাই হচ্ছে কবিতা। কবিতা তো সাধারণ কিছু নয়। একজন কবি আত্মহনন করে, হৃদয়কে মুঠিত করে, অনুভূতিকে আমি মনে করি যে কচলে নিংড়ে যে নির্যাস, সেটাকে তিনি কাব্য ভাষায় রূপদান করেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কবি প্রবাল কুমার বসু খুব সুন্দর একটা কথা বলেছেন যে কবিতাটা যখন আসে, এটা হয়তো বা এমন হতে পারে, এটা অনেক সময় অবতীর্ণ হওয়ার মতো, অর্থাৎ আমরা যেমনি করে দেখি যে ধর্মীয় কোনো ঐশী বাণী যেমনি করে মহাপুরুষের অন্তঃকরণে অবতীর্ণ হয়, এমনি করে কোন একটা পংক্তি, কোন একটা শব্দ কবির অন্তঃকরণে, কবির কল্পনায়, কবির অনুভূতিতে হঠাৎ নড়ে উঠতে পারে এবং সেটা আসতে পারে। কিন্তু একজন কবি কি সেইটাকেই যদি সাদামাটা সেই কথাটাকেই যদি কাব্য ভাষায় রূপদান করেন বা লেখায় তুলে আনেন, সেটা আসলে তখন হয়তোবা কবিতা হিসেবে প্রকাশিত হয়, কিন্তু কবিতা হতে গেলে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো বা উপকরণ প্রয়োজন, সেগুলোকে কিন্তু কবি ক্ষুণ্ণ হয় আমি মনে করি। এবং তখন কবি কি করেন, কবি যেটাকে আমরা বা আলংকারিক শাস্ত্রবিদ যারা আছেন, যারা কবিতার প্রকরণ নিয়ে কাজ করেন, তারা হচ্ছেন ওই ব্যাপারগুলোকে নাম দিয়েছেন কাব্য অলঙ্কার। অর্থাৎ একজন কবি কি করেন, একজন, আমরা যদি নারী হিসেবে কল্পনা করি, একজন নারী যেমনি করে নানান ধরনের উপকরণ অলংকার ব্যবহার করে নিজেকে অতি সুন্দর করে তোলেন, শুধু নারী বা কেন, আমরা মানুষ হিসেবে যদি ধরি, এই যে আজকে আমি এখানে বসেছি, আমাকে কিভাবে ভালো দেখা যাবে, আমি কিন্তু আলংকারিক জায়গাগুলো হয়তো চেষ্টা করেছি। কবিতাও তেমন কাব্য অলংকারকে ধারণ করে। একজন কবি উপমা, রূপক, চিত্রকল্প কিংবা প্রতীক, এমনি করে কবিতার আরো ছন্দ, যেটা আপনি বললেন ছন্দ, এমনি করে অবধারিত কিছু গুরুত্বপূর্ণ উপকরণ আছে যেগুলোকে তিনি তার একটা একটা করে তার কাব্য ভাষায় বুনে দেন, তার কাব্য ভাষায় প্রয়োগ করেন, যেটা হচ্ছে যে সাধারণ কথাবার্তা থেকে অসাধারণ শোনায়। এই কারণেই একটা পংক্তি আমাদের শোনার সাথে সাথে আমাদের অন্তঃকরণে গিয়ে নাড়া দেয়, আমাদের বোধের দরজায় গিয়ে টঙ্কার তোলে, আমাদের শরীরে একটা অন্যরকম অনুভূতির স্রোত বইয়ে দেয়। আমার কাছে মনে হয় যে একটা সাধারণ বাক্যের সাথে একটা পংক্তির তফাৎটা আসলে এই জায়গায়। তার মানে হচ্ছে যে একজন কবিতা সৃষ্টির প্রক্রিয়া নানান রকম হতে পারে। আমি কিন্তু এটাও বিশ্বাস করি না যে কবিতা কেবল নির্মাণ, আবার এটাও বিশ্বাস করি না যে কবিতা কেবল নাজিল হয়, কবিতা কেবল অবধারিত মানে অবতীর্ণ হচ্ছে আর অমনি কবিতা হয়ে যাচ্ছে। না, আমি মনে করি হ্যাঁ, কবিতা নিঃসন্দেহে একটা অলৌকিক, একটা অনাস্বাদিত একটা জায়গা থেকে কবির মধ্যে অবতীর্ণ হয়, আর কবি সেটাকে একটা নিজের বোধ, নিজের অভিজ্ঞতা, নিজের বুদ্ধি, নিজের মনন, মিথ, সমাজ দর্শন, ধর্ম, সবকিছুকে এখানে বসিয়ে একটা ভিন্ন বোধের জন্ম দেন। এটাই হচ্ছে আমার একদম কাছে ঠিক কথা, কবিতার একদম জন্ম। ঠিক কথা। এটাই হচ্ছে আমার হচ্ছে যে মনে হয় যে কবিতা এমন। আসলে কবিতা নিয়ে আলোচনা করলে, কবিতা কি এবং কেন এবং সৃষ্টি কি কিভাবে হয়, এ নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যায়। তো আমার কাছে আপাতত মনে হচ্ছে এটা। আর ছন্দের ব্যাপারটা এখানে আমি এইটুক বলে ছেড়ে দিব, আমি আমার অগ্রজ কবি প্রবালদার কাছে। ছন্দের বিষয়টা, ছন্দ নিয়ে কালে কালে অনেক বিতর্ক, অনেক তর্ক, অর্থাৎ কবিতায় ছন্দ লাগবে কি লাগবে না। ছন্দ, কেউ কেউ মনে করেন যে কবির ছন্দ প্রয়োগ করতে পারেন না বলেই কেউ কেউ এই সময় কবিদেরকে মনে করেন যে ছন্দ লাগবে না, ছন্দ ছুট কবি। আবার কেউ কেউ বলেন যে, কারণ একসময় দেখুন কবিতাকে একসময় বলা হচ্ছে যে ছন্দ জ্ঞান বিনা কাব্য রচে যেই জন, পণ্ডিত সবাই সে কিসে যেন পণ্ডিত সবাই সে লজ্জারও ভাজন, এরকম কি জানি একটা মানে কথা আছে। ফলে আমার কাছে মনে হয় কি যে আসলে আপনি জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, শিখে হোক অথবা না শিখে হোক, একজন কবি কখনো ছন্দ ছুট হতে পারেন না। আমরা যেটাকে গদ্য কবিতা বলে চালিয়ে দিচ্ছি, মূলত যিনি কবি তিনি সেই গদ্য ছন্দের ভিতরে, যেটা রবীন্দ্রনাথ বলেছেন অন্তঃছন্দ স্রোত, গদ্য কবিতার যে ভাঁজ, সেই ভাঁজের মধ্যে প্রকৃত কবি আবিষ্কার করেন অন্তঃছন্দ স্রোত। অর্থাৎ ওই গদ্যের ভিতরেও বাঁকে বাঁকে আমরা ছন্দের যে দোতনা, সেটাকে আমরা কিন্তু অনুভব করতে পারি। ফলে আসলে ছন্দ ছাড়া কখনোই, ওই অর্থে প্রথাগত 3 প্রকার ছন্দ আমরা জানি বলে হয়তো এটা নিয়ে কথা বলি, কিন্তু ছন্দ ছাড়া আসলে কবিতা হয় না। ছন্দের ভাঁজের মধ্যে, বাঁধনের মধ্যে নিশ্চয়ই ছন্দ থাকে, এটা আমার মনে হয়। ধন্যবাদ।
খুব ভালো বলেছেন। অত্যন্ত সুন্দরভাবে আপনি ছন্দ এবং কবিতা নাজিল হওয়া বা কবিতা আসা বা কবিতা উপস্থিত হওয়া এ বিষয়ে বলেছেন। খুব ভালোই বলেছেন এবং এটা একদম ঠিক। তবে এটাও ঠিক যে আমি আপনার সাথে আরেকটু যুক্ত করছি, এটা আমার সাথে নিশ্চয়ই কবি প্রবাল কুমার বসুও একমত হবেন। সেটা হচ্ছে আমি গদ্যে লিখি বা পদ্যে লিখি বা যেরকমই লিখি, এর মধ্যে একটা ছন্দ আছে। ছন্দটা কোথা থেকে আসছে? ছন্দটা হচ্ছে আমার রক্ত প্রবাহ হচ্ছে, আমার হার্টটা স্পন্দিত হচ্ছে, সেখানে তো একটা ছন্দ আছে। ছন্দ ছাড়া আমার রক্ত প্রবাহ কিন্তু শরীরে হচ্ছে না, সেটা কিন্তু ছন্দে ছন্দে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি যখন রাস্তায় হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে আমি যদি ঠিকভাবে ঠিক ছন্দে পায়ের সাথে পায়ের তাল না মিলিয়ে হাঁটতে যাই, তাহলে বেতাল হয়ে যাবে, আমি হোঁচট খাবো এবং পায়ে ব্যথা পাবো। কাজেই আমি আপনার সাথে একমত যে ছন্দটাকে কিভাবে কবি ব্যবহার করবেন সেটা কবিকেই ভাবতে হবে। আচ্ছা, যেটা আমি একটু হয়তো ইউসুফ প্রবল মোহাম্মদ আপনাকে বলছি, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কবি সুহিতা সুলতানা সহ আরো অনেকজন, অনেকে অনেকেই এখানে। আছেন। আমি নামগুলা বলছি যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে অনেকে আছেন, সবার নাম একসাথে আসবে না, তবুও আমি কিছু বলি। অনেকে কমেন্ট করেছেন, সেগুলাই বলে দেই। আমি একটু আপনাদের অনুমতি নিয়ে, অনেকে কমেন্ট করেছেন আমাদের সাথে কবি সুহিতা সুলতানা আছেন, তারপরে আমাদের সাথে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের একজন পরিচিত মুখ কাবেরী আইচ আছেন, উনি সংস্কৃতি কর্মী। তারপরে গাজী রফিক আছেন, উনি তো বিখ্যাত লেখক, সে আপনারা জানেন। তারপরে আছেন আর একজন আছেন, ওনার নামটা কবি জুয়েল মাঝার আছেন। রঙ্গিত মিত্র আছেন, কবি জুয়েল মাজহার আছেন, রাসেল আল আরেফিন আছেন। তারপর আমাদের চট্টগ্রামের একজন আছেন, উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে স্বপন মজুমদার। স্বপন মজুমদার উনি গবেষণা করেন, কাজ করেন লালন সঙ্গীতের উপরে। উনিও, ওনার সাথেও আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি। তারপর আমাদের চট্টগ্রামেরই আছে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ছড়া শিল্পী উৎপল কান্তি বড়ুয়া আছেন। দীপঙ্কর দে আছেন, উনি লোকগান নিয়ে গবেষণা করেন এবং কাজ করেন প্রচুর এবং লোকগান করেন। এর আগে আমরা যে পয়লা বৈশাখী অনুষ্ঠানটা করেছিলাম, সেখানে উনি ছিলেন। তারপরে একজন আছে তসলিমকা, উনিও সাংবাদিক এবং সংস্কৃতি অঙ্গনের সাথে যুক্ত। তারপরে ওবায়দুল্লাহ আছেন, উনিও নামকরা মানুষ। আর অনেকে এরকম অনেকে আছেন। আমি কয়েকটা, আমার মনে হয় কয়েকটা মন্তব্য আমরা নিতে পারি। যেমন সুহিতা সুলতানা লিখেছেন, পাঠক সমাবেশে একক কবিতা পাঠ অনুষ্ঠানে প্রবাল দাকে প্রথম দেখি। প্রবাল দা খুব ভালো কবিতা লেখেন, এটা আমি সব সময় বলি। তাকে বাংলাদেশের কবি বলে অনেকে মনে করেন। তার সুস্বাস্থ্য কামনা করি। কবি সুহিতা সুলতানা এটা বলেছেন। আহমেদ হোসেন, উনি কবিতা পড়েন, পাঠক খুব। আমি অনেক সময় বলি কি, দক্ষ একটা পাঠক হতে পারাও কিন্তু একটা বড় ব্যাপার। আহমেদ হোসেন উনি আমাদের সাথে আছেন। আই এম এনজয়িং ইউর লাইভ প্রোগ্রাম, ওইভাবে লিখেছেন উনি। তারপরে শর্মিষ্ঠা পাল, উনি আমাদের সাথে আছেন। প্রবলদা খুব সুন্দর বললেন। এরকম অনেকগুলো মন্তব্য আছে, আমি বাকি মন্তব্যগুলো পরে নেই, কারণ আপনাদের কথা শোনার জন্য সবাই বসে আছেন। হ্যাঁ, আরো অনেকে কমেন্ট করেছেন। কবি জুয়েল মাজহার বলেছেন, ফারুক সুমন ভালো বললেন, ব্যস্ততার কারণে থাকতে পারছি না, শুভেচ্ছা জানিয়ে গেলাম। যা হোক, ওনাকেও শুভেচ্ছা, উনি আমাদের সাথে ছিলেন, এতক্ষণ যুক্ত ছিলেন। যা হোক, আমরা এবার প্রবলদার কাছে যাব, প্রবলদা আর সাথে কথা বলবো। কবি প্রবল কুমার বসু। আচ্ছা, প্রথমে বলি, স্বপন আছে এখানে, স্বপন মজুমদার। স্বপন মজুমদার, হ্যাঁ, তার কথাই বলছিলাম। স্বপনকে অনেকদিন পরে যোগাযোগ হয়ে খুব ভালো লাগছে। আমরা
বোধহয় 2-4 বছর আগে হবে, আমার ঠিক মনে নেই, একটা সন্ধে মানে প্রায় গভীর রাত অব্দি স্বপন আমরা খুব ভালো আড্ডা মেরেছিলাম। স্বপনের নিশ্চয়ই মনে আছে, চিটাগং ক্লাবে। যাই হোক, যে এটা একটা ব্যক্তিগত প্রসঙ্গ। যাই হোক, যেখানে আসছি সেটা হচ্ছে যে কবিতা ছন্দ নিয়ে যেটা ফারুক বললেন, আসলে কথ্য ভাষা থেকে সাহিত্যের ভাষাকে আলাদা করার জন্য কাব্য ছন্দের প্রচলন হয়। সে 400-500 বছর আগের কথা, আর একটু বেশি হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনা, জীবন, সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে, আমাদের ঘাত প্রতিঘাতের সঙ্গে সঙ্গে পৃথিবীতে কোনো ভাষাতেই আর মানে আমি মোটামুটি ভাবে পৃথিবীর অনেক ভাষার সঙ্গে আমার যোগাযোগ আছে, কোনো ভাষাতেই এখন আর ওই মিলিয়ে মিলিয়ে লিরিক পদ্য লেখা হয় না। এটা অনেকদিন আগে বাতিল হয়ে গেছে। এখন আগে যেটা ছিল, কবিতায় একটা ধ্বনি মাধুর্যর ব্যাপার ছিল, অর্থাৎ আমি মন্দির বাহিরে কঠিন কপাট চলইতে সংকীর্ণ পঙ্কিন বাট তাহে অতি দূরতর বাদর দোল বাড়ি কি বাড়ই ওই নীল নিচল, এই যে বিদ্যাপতির লাইন, এর মধ্যে একটা ধ্বনি মাধুর্য আছে, একটা শ্রুতি মাধুর্য আছে। কিন্তু এখন কবিতা সরে এসছে এইসব ধ্বনি মাধুর্য, শ্রুতি মাধুর্য থেকে। কবিতা এখন এসছে মূলত দর্শনের জায়গায়। এই দর্শনটার উপরে একটা কবিতা দাঁড়িয়ে থাকে। কিন্তু এই যে দর্শনের উপরে যে কবিতা দাঁড়িয়ে থাকে, যারা ভাবেন, একটু আগে ইউসুফ বললেন যে অনেকে ভাবে যে কিন্তু যারা লিখে দিলেই হলো, কিছু লিখে দিলে হয় না। এই গদ্য ছন্দে সাজানো বা গদ্য ছন্দে না হলেও ভাঙা ছন্দে সাজানো, এর মধ্যেও তো একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। যেরাম খুশি আমি লিখে দিলাম, যেরাম খুশি আমি সাজিয়ে দিলাম, তা তো হয় না। সেইটা যারা তরুণ কবিতা লিখতে আসেন, আমি তাদের সবসময় বলি যে ছন্দটাকে খুব ভালো করে না জানলে তুমি ছন্দটাকে নিয়ে খেলবে কি করে, মানে ছন্দটাকে ভাঙা চোরা এগুলো করবে কি করে। তো আমাদের কবিতাও, দুই বাংলা কবিতার কথাই বলছি, এখন অনেকটাই আস্তে আস্তে দর্শন নির্ভর হয়ে এসেছে। কিন্তু কবিতার আমি মনে করি 3টে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আমি কি দেখছি, মানে বাইরে কি দেখছি সাদা চোখে, সবাই যা দেখছে আমিও তাই দেখছি, সেটাকেই সাজিয়ে দিলাম একটু কবিতার গ্রামার ব্যাকরণ মেনে আমি সেটাকে সাজিয়ে দিলাম, একটা কবিতা। আর একটা হচ্ছে সকলে যা দেখছে আমি তার থেকে বেশি কিছু দেখছি, এই বেশি দেখাটাই আমার দর্শন, সেইটা আমি সাজিয়ে দিলাম কবিতার ব্যাকরণ মেনে। তৃতীয় হচ্ছে আমি সবাই যা দেখছে তার থেকে একটু বেশি দেখছি, কিন্তু সেটাকে এমন ভাবে সাজাচ্ছি যেটা শুধু আর আমার উচ্চারণ থাকছে না, এটা পাঠক যিনি পড়ছেন তারও উচ্চারণ হয়ে উঠছে। এ বিষয়ে মানে সার্থক উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথের গান, সার্থক উদাহরণ হচ্ছে জীবনানন্দের কবিতা, সার্থক উদাহরণ হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, যেগুলো মানে যে কবিতাগুলো আমি তো কবির দৃষ্টি দিয়ে তো আমি অনেকটা বেশি দেখছি, কিন্তু কবির উচ্চারণ গুলো আমারও উচ্চারণ হয়ে উঠছে আমার নানা জীবনের ক্রাইসিস মুহূর্তে, ক্রাইসিস পর্যায়ে। এটা রবীন্দ্রনাথের গানে আমরা সবচেয়ে বেশি পাই। তো যিনি কবিতা লিখছেন তাকে এই জায়গাটাও খেয়াল রাখতে হবে যে তার উচ্চারণ যদি পাঠকের উচ্চারণ হয়ে ওঠে, এবং এই পাঠকের উচ্চারণ হবার জন্য কবিতা একটা স্মরণযোগ্য
পংক্তির দরকার হয় না। এই স্মরণযোগ্য পংক্তিটা কিন্তু নির্মাণ করা যায় না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, কোনো স্মরণযোগ্য পংক্তি নির্মাণ করা যায় না। কবিতার লাইন ভাঙা যায়, লাইন তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু স্মরণযোগ্য পংক্তিটা আসে ওই আপনা থেকে, ভেতর থেকে। এইটুকুই আমার বলার, বেশি কিছু আর বলার নেই। খুব চমৎকার একটা কথা বললেন প্রবাল দা। এই 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 জায়গাটাতে আমার মানে এই জায়গাটাতে হ্যাঁ, এই জায়গাটাতে আমার মানে ভীষণ ভালো লাগা আজকের, মানে আপনার এই এই জায়গাটাতে আমার খুবই ভালো লাগলো যে স্মরণযোগ্য, অর্থাৎ হৃদয়ে আন্দোলিত করে, মুহূর্তে অনুরণন তৈরি করে এইরকম পংক্তি আসলে নির্মাণ করা যায় না। এটা আসলে জায়গা একদম, এবং এটাকে আমি অনেক সময়, আমার ব্যক্তিগত মতামত, এটাকে আমি অনেক সময় বলি কি ওহির মতো, মানে ঐশী ওহির মতো কেমন জানি। এটা এটা এই যেটা হচ্ছে যে আন্দোলিত করে, যেটাকে আমরা কবিতার সংজ্ঞার মধ্যে বলি যে স্বতঃস্ফূর্ততার ভেতর দিয়ে, অর্থাৎ যেটাকে বলেছেন যে স্পন্টেনিয়াস ফিলিংস। হ্যাঁ, কোলরিচ যেটাকে বলেছেন যে হোয়াট ইজ দ্য স্পন্টেনিয়াস ফিলিংস, অর্থাৎ অনুভূতির স্বতঃস্ফূর্ত যে প্রকাশ, এটা কেবল আপনি যেটা বলেছেন দাদা, এটা যে কালোত্তীর্ণ বা এই পংক্তিগুলো আসলে নির্মাণ করা সম্ভব না। কবিতা হয়, নির্মাণ করা যায়, কিন্তু একদম চমৎকার বলেছেন। আচ্ছা দাদা, এখানে আমি একটা আরেকটা বিষয়, যেহেতু আপনি আছেন এখানে, এই সুযোগে এটা এটা একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে আধুনিক এখন আমরা যারা কবিতা লিখছি, এখানে টানা গদ্যের কবিতা অনেক বেশি বলে হচ্ছে যে কবিদের প্রতি, অর্থাৎ এই সময়ের তরুণ বা এই সময় যারা লিখছেন, এদের প্রতি ছন্দ ছুট বা ছন্দের প্রতি অনাগ্রহের কথা উত্থাপিত হয়ে থাকে। তো আরেকবার বলো কেটে গেল। হ্যাঁ, মানে এই সময় আমরা যারা কবিতা লিখছি, মানে এই প্রজন্ম বলি অথবা আপনারা যারা এই সময় আমাদের সাথে সময়ে লিখছেন, বেশিরভাগ কবিতা টানা গদ্যে হওয়ার কারণে, বেশিরভাগ কবির কবিতা টানা গদ্যে হওয়ার কারণে অনেকেই ধারণা করেন এই সময়ের বা এই স্রোতের কবিরা হচ্ছেন এখন ছন্দের প্রতি অনাগ্রহ অথবা ছন্দে আনাড়ি। তো এখানে আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে, আপনি যেটা বলেছেন যে এখন সময়টা হচ্ছে দর্শন নির্ভর কবিতার সময়। এখন কবিতায় ছড়ার অনুরণনের বাইরে কবিতা হয়ে উঠছে অনেক বেশি ধ্যানের, অনেক বেশি বোধের, অনেক বেশি দর্শনের। ফলে এই সময়ের কবিরা কি এরকম, মানে এই কারণে ছন্দের থেকে বরং কথাকে, উপলব্ধিকে, দর্শনকে উপস্থাপনে বেশি প্রয়াসী। এটা কি? দেখো, কবিতা ছন্দে লেখা হবে না গদ্যে লেখা হবে, সেইটা সেই কবির উপরে নির্ভর করে। সে যেটা বলতে চাইছে, তার যে ভাবনাটা, সে যেটা দেখছে, সেটা কিভাবে উপস্থাপন করবে, সেটা কিন্তু আমার মনে হয় কোনো একটা অন্তর্শক্তি তাকে চালিত করে, যে আমি লেখাটা ছন্দেই লিখবো, মানে মিলিয়ে মিলিয়ে বা অন্যরকম একটা ছন্দে লিখবো, না আমি লেখাটা একেবারে ভাঙা ছন্দে বা গদ্যে, টানা গদ্যে লিখবো। কিন্তু আমার একটা সন্দেহ আছে যে কবিরা সবাই এই বোঝের জায়গায় পৌঁছতে পারেন কিনা। আমি একটা শুধু দর্শন, কিছু শব্দ সাজিয়ে সাজিয়ে তুলে দিলাম, সেটা কি কবিতা হবে? না। আমি একটা ভয়ঙ্কর দর্শনের জায়গা ধরো আমি তুলে দিলাম কিছু শব্দ সাজিয়ে, কিন্তু কবিতা হবে না। কবিতা তো তুমি জানো ব্যাখ্যা করা যায় না, কবিতার কোনো ডেফিনেশন হয় না। কবিতাকে বলা হয় ফাইনেস্ট পার্ট অফ দ্য আর্ট। তো এই যে কবিতাটা কিভাবে আসবে, কিভাবে ধরা দেবে, এইটা তো যে কবি, সে কতটা দক্ষ বা সে কিভাবে বাকিটা নির্মাণ করবে তার উপরে নির্ভর করে। তবে আমার মনে হয় অনেকেই, সবাই নয়, অনেকেই একটুখানি সহজ পন্থার অবলম্বন করে, ছন্দটা না জেনে বা না বুঝে
তারা সরাসরি গদ্যে লিখতে শুরু করে এবং ভাবে যে গদ্য লেখাটাই হচ্ছে মানে সহজ, তো এতে ছন্দ নিয়ে ভাবতে হয় না, কিন্তু সেগুলো কোথাও কিন্তু পৌঁছয় না ছন্দ যদি তুমি না জানো। আমাদের মনে রাখতে হবে শক্তি চাটুর্যে কিন্তু 100 খানা চতুর্দশপদী কবিতা লিখেছিল। সুনীল গাঙ্গুলি যিনি একটা সময়ের পর থেকে শুধু গদ্যেই লিখে গেলেন, তার ছন্দের দক্ষতা ছিল অপরিসীম। আমি এটা জানি যে ওনার ছন্দ জ্ঞান এবং ছন্দের দক্ষতা কি অপরিসীম ছিল। তো একটা লাইন বলি, গদ্য কবিতা বলতে পারো কেউ কথা রাখেনি 33 বছর কাটলো, বিখ্যাত কবিতা সুনীল গাঙ্গুলি। কিন্তু এই কবিতার মধ্যেও তো একটা ব্যাকরণ আছে, এই ব্যাকরণটা ভুলে গেলে চলবে কি করে? এই ব্যাকরণটা কিন্তু শিখতে হবে, তারপরে তুমি ব্যাকরণ ভাঙো না। কবিতার কিন্তু আর একটা কথা বলি, কবিতার খুব নির্দিষ্ট ব্যাকরণ বলে কিছু হয় না। না না, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট ব্যাকরণটা তো জানতে হবে, তবে তো তুমি সেই ব্যাকরণটাকে অনির্দিষ্টের দিকে নিয়ে যেতে পারো। ঠিক তাই। সুন্দর। হ্যাঁ, এটাই আমার বলার কথা। আচ্ছা, আপনি তো গতকাল বলেছিলেন, সেটা সম্পর্কে আমাদের আর একটু জানার ছিল। সেটা হচ্ছে এই যে কবিকে একটা নিজস্ব ভাষা তৈরি করতে হয়, কবির একটা নিজস্ব ভাষা থাকবে, নিজস্ব নির্মাণ ভঙ্গি থাকবে। আপনার সাথে আমি একমত হয়ে এটাই বলছি যে ধরেন আমাদের এখানে অনেকে জীবনানন্দ দাশকে অনুসরণ করেন, আমি অনেকের কবিতায় সেটা দেখেছি। অনুসরণ করা দূষণীয় নয়, কিন্তু জীবনানন্দ দাশ যদি তাকে গিলে ফেলেন, তাকে পুরোটা একদম হজম করে ফেলেন, তাহলে আমি এখন বসে আরেকজনের কবিতা পড়বো কেন? তাহলে তো আমি জীবনানন্দই পড়তে পারি। একদম হক কথা। কাজে আপনার ওই কথাটা কালকে আমার ভালো লেগেছিল যে কবিকে সর্বক্ষণ নানা বিষয়ে নানা ভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ পরীক্ষা নিরীক্ষা তো করতেই হবে। কারণ কবির একটা নিজস্ব ভাষা থাকবে, কাব্য ভাষা থাকবে, যেটা তার সিগনেচার ভাষা। যেমন শিল্পীদের, মানে যারা ছবি আঁকে, তাদের একটা নিজস্ব ভাষা থাকে। আপনি সালভাদর দালির একটা ছবি দেখলে আপনি বলে দিতে পারবেন যে এটা সালভাদর দালির ছবি, বা পিকাসোর একটা ছবি দেখলে আপনি বলে দিতে পারবেন এটা পিকাসোর ছবি। আমি অনেক বড় বড় নামের কথা বললাম, আমি যদি ভারতবর্ষের মধ্যে চলে আসি, আমাদের বাংলায় চলে আসি, গণেশ পাইনের একটা ছবি দেখলে আপনি বলে দিতে পারবেন এটা গণেশ পাইনের ছবি, বা পরিতোষ সেনের একটা ছবি দেখলে আপনি বলে দিতে পারবেন এটা পরিতোষ সেনের ছবি। এমনকি যোগেন চৌধুরীর একটা ছবি দেখলে আপনি বলে দিতে পারবেন এটা যোগেন চৌধুরীর ছবি। সিমিলারলি জীবনানন্দের কবিতা পড়লে সেখানে যদি জীবনানন্দের নাম না দেয়া থাকে, তাহলেও আপনি বলে দিতে পারবেন না জীবনানন্দ বলে দেওয়া যাবে। শক্তির কবিতা বললেও আপনি বলে দিতে পারবেন এটা শক্তির কবিতা। এই যে কাব্য ভাষাটা তারা তৈরি করেছিল, যেটা সিগনেচার ভাষা, এই কাব্য ভাষাটা সমস্ত কবির সচেষ্ট ভাবে তৈরি করা উচিত। এটা একদিনে হয় না, এটা সময় লাগে তৈরি হতে, কিন্তু এই সচেতনতাটা থাকা দরকার যে আমি আমার নিজস্ব কাব্য ভাষা তৈরি করব। সেটা যদি না থাকে তাহলে আমি জীবনানন্দের মতো লিখলে আমার কবিতা কেন পড়বেন? আপনি জীবনানন্দ পড়বেন। আমি শামসুর রহমানের মতো লিখলে আপনি আমার কবিতা কেন পড়বেন? আপনি শামসুর রহমানের কবিতা পড়বেন। এখানে নিজস্ব কাব্য ভাষা যেটা ব্যাপার, আমার যেটা মনে হয় আর কি, মূলত শিল্পটা আসলে হঠাৎ করে উত্থিত কোনো ব্যাপার নয়। আমার কাছে মনে হয় যে একটা পরম্পরা আছে। হ্যাঁ, কবিতা বলেন, চিত্রকলা বলেন, যে কোনো মানে শিল্প শাখায় কিন্তু এক ধরনের পরম্পরার ভিতর দিয়ে আমরা ক্রমশ নিজের উত্তরণ ঘটাই। আমার যেটা মনে হয়, যেমন আমি আজকে প্রবাল কুমার বসু যাকে আমি পড়ছি, হ্যাঁ, তার প্রথম দিকের কবিতায় বা দ্বিতীয় কাব্যগ্রন্থে যে পূর্বসূরি বা অগ্রজ কবির যে উত্তরাধিকার ছিল না, এটা তিনি বলতে পারেন না। আবার একজন শামসুর রহমান আমরা যখন দেখি ঝরা পালক যখন আসে,
তখন কিন্তু আমরা সুস্পষ্টভাবে সেখানে জীবনানন্দ কিংবা নজরুলের প্রভাব পাই। কিন্তু দাদা যেটা বললেন যে একজন মৌলিক কবি যিনি মহৎ কবি, তিনি কিন্তু ক্রমশ তার কাব্য ভাষাকে তিনি বা কাব্য স্মরণীকে নির্মাণ করেন। এবং এই যে নির্মাণটা আসলে কিভাবে সম্ভব, এই নির্মাণটা আমার যেটা মনে হয় আসলে জীবনানন্দ দাশের প্রভাব আমার মধ্যে থাকবে না, বা রবীন্দ্রনাথের প্রভাব আমি অস্বীকার করে মানে একদম অস্বীকার করব সেটা না। আমার কাছে মনে হয় যারা আছেন তাদের কাব্য ভাষাকে আত্মস্থ করে শিকরণের ভিতর দিয়ে নিজের মধ্যে ধারণ করে কবিতার নতুন একটা রিপ্রোডিউস, যেটাকে আমরা বলি মানে পুনরুৎপাদন। এবং সেই পুনরুৎপাদনটা আসলে কিসের মধ্য দিয়ে হতে পারে? যেমন আমার কবিতার ক্ষেত্রে যদি আমি বলি, আমার যেটা মনে হয় কবিতার নির্মাণের ক্ষেত্রে অভিনব উপমা আমি সৃষ্টি করতে পেরেছি কিনা, অভিনব চিত্রকল্প আমি সৃষ্টি করতে পেরেছি কিনা, অভিনব বাক প্রতিমা আমি সৃষ্টি করতে পেরেছি কিনা, অভিনব শব্দবন্ধ শব্দ আমি এখানে ব্যবহার করছি, শব্দবন্ধ আমি সৃষ্টি করতে পারছি কিনা। দেখুন, আমরা যখন জীবনানন্দ দাশের কাব্য সমালোচনা লিখি, তখন আমাদের সমালোচকরা যখন শব্দ নিয়ে কথা বলেন, তখন দেখুন আপনি তার প্রত্যেকটা কবিতায় শিশির, কুয়াশা, চিল, এমনি করে হেমন্ত, কিছু সাধারণ শব্দবন্ধ উপমা, অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আমি মনে করি তার বোধের প্রকাশটা ঘটেছে সুনির্দিষ্ট কিছু, তিনি এগুলো তার সৃষ্টি, যেগুলো আমরা রবীন্দ্রনাথের মধ্যে পাই না, যেগুলো আমরা নজরুলের মধ্যে পাই না। এমনি করে শামসুর রহমানের ক্ষেত্রেও তাই। তিনি যেমনি করে ঢাকার নগরের যে রূপকার, আমাদের নাগরিক কবিতাকে বলি, এমনি করে আমরা যদি কবি জসিমউদ্দিনের কথা বলি, এমনি যদি আমরা বুদ্ধদেবের কথা বলি, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, অর্থাৎ কাব্য ভাষার যে নির্মাণ, এই নির্মাণটা পূর্বসূরীদের প্রভাব থাকবে, কিন্তু কাব্য নিজস্ব যে শিল্প সরণি, কাব্য সরণি, সেটাকে আসলে এভাবেই নির্মাণ করতে, যেটা প্রবলদা বলেছেন, একজন কবির, মহৎ কবির জন্য যেটা আসলে প্রয়োজন নিজস্ব কাব্য ভাষা, এটা এরকমটাই হয়তো তিনি বলতে চেয়েছেন। তুমি যে চিত্রকল্প বা শব্দবন্ধের কথা বললে নিজস্ব, সেটাই হচ্ছে নিজস্ব দেখা। সকলে যা দেখছে তার বেশি আমি কি দেখতে পাচ্ছি, এই যে তার বেশি দেখাটা, সে আর বেশি দেখাটা কবি হিসাবে আমি যা দেখব, কবি হিসাবে তুমি কিন্তু একটু অন্যরকম দেখবে। এই বেশি দেখতে পাওয়াটাই হচ্ছে সিগনেচার, এই বেশি দেখতে পাওয়াটাই হচ্ছে কাব্য ভাষা খুঁজে পাওয়ার একটা উপকরণ। একদম। আচ্ছা দাদা, এখানে একজন একটা প্রশ্ন করেছেন, মাহবুবা চৌধুরী, এখানে একটা প্রশ্ন করেছেন। মাহবুবা চৌধুরী এখন কবিতা লিখছেন, চেষ্টা করে যাচ্ছেন। তিনি একটা প্রশ্ন করেছেন যে অন্তমিল নির্ভর কবিতা শুনতে, পাঠ করতে ভালো লাগে ঠিকই, কিন্তু গদ্য কবিতা বা আধুনিক কবিতা এই সময় অনেক গৃহীত অনুষঙ্গ অনুভবের প্রকাশ আনতে পেরেছে বলে মনে করি, আমার একান্ত মতামত। হ্যাঁ, এটা এখানে একটু যুক্ত করা দরকার, যেটা প্রবলদা একটু ইঙ্গিত করেছেন, হয়তো ডিটেলে যান নাই, উনি হয়তো একটু মিস করেছেন। আমার যেটা মনে হয়, আমরা যদি আমাদের প্রাচীন বা মধ্যযুগের কবিতাগুলো দেখি, এগুলো কিন্তু অন্তমিল যুক্ত কবিতা। হ্যাঁ, অন্তমিল যুক্ত কবিতা বেশিরভাগই। যেমন আমরা যদি কায়া তুর্বর পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো, আমরা যদি ইয়েতে যাই, মানে চর্যাপদে যাই, আমরা যদি বৈষ্ণব পদে হলে যাই, সই কেবা শোনাইলো শ্যামনাম, বা এরকম অসংখ্য কবিতা যেগুলো হচ্ছে অন্তমিল যুক্ত। এখন আধুনিক সময়ে এসে যেটা হয়েছে, যে যেহেতু কবিতার পাশাপাশি পদ্য নামে একটা ব্যাপার আছে, পদ্য রচয়িতা, পদ্যকার, এখন পদ্য এবং কবিতার মধ্যে একটা ব্যাপার এখানে কাজ করে। কিন্তু এখন পদ্যকার, বা আমরা অনেক সময় এটাকে আরো ক্ষুদ্রার্থে কাউকে না নেওয়ার জন্য অনুরোধ করবো, যেমন যিনি ছড়া লেখেন তিনিও তো অন্তমিলে লেখেন, বেশি ছড়া মানে আমরা সাধারণত অন্তমিল হিসাবে চিনি। তাহলে আধুনিক কবিতা আপনি বা গদ্য কবিতা বলে যেটাকে এখন মনে করছেন আধুনিক কবিতা, মূলত গদ্য কবিতায় আপনি যদি একান্তই নির্ভর হয়ে পড়েন, সেটাকে আমরা অনেক সময় রবীন্দ্রনাথের ছোট গল্পকেও কিন্তু আমরা কবিতা বলেই ধারণা করতে পারি। একদম ঠিক কথা। কিন্তু আমি মাহবুবা চৌধুরী যিনি শুনছেন, আপনাকে বলতে চাই, যেহেতু কবিতার নিজস্ব একটা বোধের জায়গা আছে, ফলে যদি আমরা একান্তই গদ্য কবিতা নির্ভর হয়ে যাই, তাহলে কবিতা যে একটা পংক্তি, কবিতা একটা শ্লোক, কবিতা যে একটা পংক্তি, এবং একটা কবিতা যে আমাকে আমার মনের মধ্যে একটা সঙ্গীতের মতো একটা গুঞ্জরণ তৈরি করবে, সেটা কিন্তু গদ্য কবিতায়
ওইভাবে গুঞ্জরণটা হয়তো নাও থাকতে পারে, হয়তো বোধের যে বিস্তার সেটা থাকতে পারে গদ্য কবিতা, আপনি হয়তো অনেক বেশি বোধ এখানে পেতে পারেন, কিন্তু কবিতার যে একটা গুঞ্জরণ, একটা রিদমিক একটা ব্যাপার, একটা ছন্দগত একটা অনুরণন, সেটা হয়তো বা গদ্য কবিতায় আমরা কিছুটা মানে হয়তো কম পেতে পারি, এটা আমার ধারণা। ধন্যবাদ। ফারুক সুমন ঠিকই বলেছেন, গদ্য কবিতা আর ফারুক আমাদের মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আরো কয়েক মিনিট চালাই, তারপর আমরা কবিতা শুনবো। কবি ফারুক সুমন শেষ করতে হবে, 10টার মধ্যে শেষ করতে হবে, মানে আমাদের সময় 10টা, আপনাদের সময় 10:30টার মধ্যে 10:30 শেষ করে দেবো আমরা। আমাদের দর্শকরাও শুনতে চাচ্ছেন। আরেকজন একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে, কাউকে শিকরণ করে নিজের কণ্ঠস্বর তৈরি করাটা কি দোষের? সে বিষয়ে আমি প্রবলদার কাছে জানতে চাইবো, এবং তার আগে ফারুক সুমন যে কথাটা বলেছিলেন আমি তার সাথে একটু যুক্ত করি, বা আমার নিজস্ব একটা মতামত। সেটা হচ্ছে, আধুনিক কবিতা হলেও আধুনিক কবিতা একদম ধরেন গদ্য এবং পদ্যের মধ্যে তো আমরা একটা পার্থক্য করবই, কিন্তু গদ্যে লিখলেও অনেক সময় অনেকের কবিতায় দেখা যাচ্ছে শেষের দিকে একটা অন্তমিল থাকছে। সেই অন্তমিলটা আমার মনে হয় না যে সেখানে কোনো দোষের কোনো বিষয় আছে, মোটেও নাই। সেটা হচ্ছে কবিতাটা কিভাবে তৈরি হচ্ছে, বা ওই যেটা প্রবলদাও বলেছেন, কবি ফারুকও বলেছেন, ফারুক সুমনও বলেছেন, যে কবিতাটা আমার মধ্যে কিভাবে এসেছে, আমি সেটা কিভাবে আমি নির্মাণ বা তৈরি করব। এবং আরো একটা কথা এখানে এসেছে, আমার ওটাও খুব ভালো লেগেছে, যে আমি আগের কবিদের দ্বারা আমি প্রভাবিত হব, তবে আগের কবিদের ভিতরে আমি নিজেকে ঢুকিয়ে ফেলবো না। আগের কবিদের লেখাগুলো আমি নিজের ভিতরে ঢুকাবো, নিজে পাঠ করব, এবং আমি যেটা বিনির্মাণ করব বা পুনর্নির্মাণ করব বা নিজস্ব শব্দ দিয়ে নিজের মতো করে নিজে। আমার মনে হয় দুজনের আলোচনা থেকে আমরা এটাই পেলাম। এবং আরেকজন যেটা প্রশ্ন করেছেন সেটার বিষয়ে আমি একটু কবি প্রবল কুমার বসুর দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে, কাউকে শিকরণ করে নিজের কণ্ঠস্বর তৈরি করাটা কি দোষের? এটা বলেছেন উনি হচ্ছেন আব্দুস সবুর। না, শিকরণ তো করতেই হয়। আমরা যদি দেখি, বিহারীলাল চক্রবর্তীর প্রভাব ছিল রবীন্দ্রনাথের কবিতায়, আমরা সবাই জানি। জীবনানন্দ দাশের প্রভাব ছিল শক্তি চ্যাটার্জির কবিতায়, সেটাও আমরা জানি। কিন্তু এরা তো নিজেদের ভাষা তারপরে আবিষ্কার করেছে, নিজেদের ভাষা খুঁজে পেয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় 1964 সালে আইওয়াতে যান। উনি 64 কি 63 সাল হবে, উনি আইওয়াতে যাবার আগে যে ভাষায় কবিতা লিখতেন, অর্থাৎ প্রচলিত অক্ষরবৃত্ত ছন্দেই বেশিরভাগ লিখতেন। কিন্তু ওই যে আইওয়ায় উনি 1 বছর থেকে এলেন, থেকে ফিরে আসার পরে ওনার কাব্য ভাষা পাল্টে গেল, এবং সেই কাব্য ভাষার প্রভাবে আরো অনেক মহৎ কবি, যিনি ওর প্রভাবে, ওই কাব্য ভাষার প্রভাবে কবিতা লিখতে এলেও আলটিমেটলি নিজস্ব ভাষা তৈরি করে দিয়েছেন। এরকম একজন মহৎ কবির নাম হচ্ছে ভাস্কর চক্রবর্তী। কিন্তু আমার বিশ্বাস যে সুনীল গাঙ্গুলি ওই 65 সালে নতুন, যেটাকে আমি বলি আন্তর্জাতিক কাব্য ভাষা বাংলা ভাষায় না নিয়ে এলে, এর আগে কেউ নিয়ে আসেননি, না নিয়ে এলে পরবর্তী যে কবিরা তারা তাদের ভাষা অত সহজে খুঁজে পেত না। এটা অনেক সহজ হয়েছে এই কারণে। এবং এর প্রভাবে লিখেও তো ভাস্কর চক্রবর্তীর ভাষা সম্পূর্ণ আলাদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু একটা অন্তর্নিহিত শুরু আছে কোথাও, যেটা থেকে পরে ভাস্কর চক্রবর্তী বেরিয়ে এসেছে, এবং তার ভাষা হচ্ছে একেবারে নিজস্ব ভাষা। এই ঘটনাটা ঘটেছিল আমারও। আমি যখন ওয়েলিংটনে যাই নিউজিল্যান্ডে 2005-এ, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ নামকরা কবিদের সঙ্গে
5-6 দিন থেকে ইন্টারঅ্যাক্ট করে আড্ডা মেরে বসে এবং তাদের বই পড়ে তাদের কবিতা পাঠ শুনে আমারও কাব্য ভাষা বদলে গিয়েছিল, যার প্রতিফলন আমি গতকালকেও বলছিলাম। আমি 2005-এ ফিরে এসে 2007-এ আমার যে বইটা বেরোয়, 2007 না 2008 বইটা বেরোয় আপনাকেই ঠিক করতে হবে গন্তব্য, সেই ভাষা তো বাংলায় কেউ ওই ভাষা এর আগে লেখেনি। তো এইটা সমস্ত তরুণ কবিকে সচেতন ভাবে নিজের ভাষাটা খুঁজে পেতে হবে। সে প্রভাবিত হতে পারে, সে একটা উৎস খুঁজতে পারে, কিন্তু উৎস থেকে তাকে তারপর বেরিয়ে আসতে হবে নিজের গতিপথে। যে কারণে আমি লিখেছিলাম, আমার বইটার নাম দিয়েছিলাম আপনাকেই ঠিক করতে হবে গন্তব্য, মানে তরুণ কবিকেই ঠিক করতে হবে গন্তব্য। সেটাই আপনি একদম ঠিক কথাই বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। সুইতে সুলতানা এখানে একটা কথা বলেছেন যে কবি যতক্ষণ কবি কানে শুনবেন ততক্ষণ ছন্দ মাটিতে পড়ে যাবার সম্ভাবনা নেই। তো এই কথাটা উনি এটা মন্তব্য করেছেন। আমার মনে হয় সেই কথা আপনাদের কথার প্রতিধ্বনিয়েই সুইতে সুলতানা করেছেন, আমার সেটাই মনে হচ্ছে। আর এই আমাদের সাথে আমাদের চট্টগ্রামেরই কবি সুমন হায়াত, আসলে চট্টগ্রামের বলবো না, বাংলা সাহিত্যের বলবো, সেটা হচ্ছে কবি সুমন হায়াত আছেন, তরুণ কবি। উনি বলে যে সুন্দর আলোচনা চলছে, উপভোগ করছি। আমাদের সাথে এরকম আরো অনেকে আছেন, আমি সবার নাম বলতে চাচ্ছি না। কবি প্রবল কুমার বসু, উনারও একটু সময়ের তাড়না আছে, সময় সম্ভবত ওনাকে শাসন করছে। আমরা এখন 1 ঘন্টা কয়েক মিনিট হলো অনুষ্ঠান। আমরা আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো, আমাদের দুজন যে কবি আজকে উপস্থিত আছেন, কবি প্রবল কুমার বসু এবং কবি ফারুক সুমন, উত্তর আধুনিক কবিতা নিয়ে অনেকদিন থেকে পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্যে এবং আমাদের বাংলাদেশে একটা কাজ হচ্ছে, সেটা নিয়ে অনেকে কথা বলছেন। সে বিষয়ে আমি প্রথমেই জানতে চাইবো কবি ফারুক সুমনের কাছে যে আপনি এই বিষয়ে কি ভাবছেন, বা এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা। তারপরে আমরা শুনবো কবি প্রবল কুমার বসুর কাছে। কবি ফারুক সুমন। ধন্যবাদ। কবি ইউসুফ মোহাম্মদ, উত্তরাধুনিক কবিতা, এই ব্যাপারটি এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটা দ্বিধাগ্রস্ত একটা সাহিত্য আন্দোলন, এবং সুনির্দিষ্ট অর্থে এখনো অনেকেই হয়তো উত্তরাধুনিক কবিতা লিখছি ইত্যাদি বলে কবিতার মধ্যে কাটাছেড়া করছেন, ল্যাবরেটরিতে নিয়ে কবিতা যেমনি করে মানে হচ্ছে যে খুব বেশি কাটাছেড়া করা হয়। তো আমার কাছে মনে হয় যে উত্তরাধুনিক কবিতা বলে যদিও নতুন একটা ধাঁচের কবিতা লেখার প্রয়াস আমরা দেখি, এটা নেতিবাচক চোখে দেখি না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে দেখুন, যদি সাহিত্যের আন্দোলনগুলো আমরা দেখি, আপনি দেখেন 60-এর দশকে যে শিল্প আন্দোলনগুলো হয়েছে, কবিতার আন্দোলনগুলো হয়েছে, যেটা ইউরোপে হাঙ্গরি জেনারেশন, কলকাতা এসে যেটা হচ্ছে যে ইউরোপে যেটা হচ্ছে এলেন গিন্সবার্গ, সম্ভবত হাঙ্গরি জেনারেশন, যেটা কলকাতা এসে যেটা নাম হলো, এবং যেটা সে বিট জেনারেশন, আমাদের এখানে বিট জেনারেশন রফিক আজাদ বা ওনারা করেছেন। তো যেটা হয় কি যে ইশতেহার দিয়ে বা একটা নতুন অভিধান নিয়ে কাব্যের জায়গায় বা কবিতা চর্চার জায়গায় অবতীর্ণ হওয়া যায় ঠিকই, কিন্তু দিন শেষে আসলে এই মুভমেন্ট গুলোকে স্বীকরণের মধ্য দিয়ে ধারণ করে কবিতা হয়ে উঠছে কিনা এটা গুরুত্বপূর্ণ মনে করি। আপনি দেখুন, এখনো কিন্তু একজন নির্মলেন্দু গুণ যখন কবিতা লেখেন, তিনি তো এটা বলতে পারেন না, এটা তো তিনি বলেন না যে আমি তো 50-60-এর দশকের কবি বা আমি 70-এর দশকের কবি, বা প্রবলদা যখন লেখেন, কিন্তু তার শুরু হয়েছে ধরেন 70-এর শেষ বা 80-এর দশকের দিকে, তিনি তো এখনো লিখছেন। এখন উত্তর আধুনিক বলে যে কাব্য প্রকরণিক ধ্যান ধারণা, এটাকে আমি এখনো বলবো যে সুনির্দিষ্ট অর্থে আসলে এখনো ওইভাবে রূপদান বা সক্ষমতা অর্জন হয়নি আমাদের কবিদের। এটা হয়তো চলছে এখন। আমি বুঝতে পেরেছি, সক্ষমতার জায়গায় যাওয়ার বিষয়টা এখনো উত্তরাধুনিক কবিতা তৈরি করতে পারেনি না। আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি, আমি পশ্চিমবঙ্গে, এই ব্যাপার পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে যে একটা প্রয়াস আমরা অনেকের মধ্যে দেখি, যাই হোক,
বাংলাদেশের যে কবিতার অঞ্চল আমরা যদি দেখি, এখন এখন যারা লিখছেন আপনি দেখেন, খুব বেশি কি এই উত্তরাধুনিক চর্চা হচ্ছে এরকম করে খুব সুনির্দিষ্টভাবে ইশতেহার নিয়ে খুব নাড়াচাড়া বা খুব হচ্ছে এরকম কিন্তু কবি সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু বলতে পারি না। জানি না আপনি কাউকে ইন্ডিকেট না করতে পারেন। আমাদের না, আমরা এখানে যেমন আমাদের এখানে এই যে যারা এজাজ ইউসুফিরা আছেন, ওনাকে তো চেনেন আপনি। না, উনি এবং উত্তরাধুনিকতা, ওনার তাদের পত্রিকার সংখ্যা আছে, আমি জানি ওনার অনেক কাজ আছে উত্তরাধুনিকতা নিয়ে। লিরিকও বের করেছেন উত্তরাধুনিক নিয়ে, এবং এখানে সেটা নিয়ে ওনারা ওনাদের ইউসুফ ভাই আমি একটু যোগ করতে চাই। দেখুন, আর শিল্প আন্দোলন নিয়ে বড় বড় ভলিউম প্রকাশ করা মানেই হচ্ছে যে মানে উত্তরাধুনিক নিয়ে নিয়ে অজস্র প্রবন্ধ লেখা হয়েছে এবং বড় বড় ভলিউম সংখ্যা পত্রিকার সংখ্যা হয়েছে। আমার জিজ্ঞাসার জায়গা হচ্ছে, হ্যাঁ, প্রকরণ নিয়ে প্রবণতা নিয়ে বড় বড় ইশতেহার করা যায়, বড় বড় সংখ্যাও করা যায়, কিন্তু কবিতা হয়েছে কিনা, কবিতার উর্বরতা ওইভাবে আমরা কিন্তু আমি সেই জায়গাটার কথা বলছি। আমি কিন্তু সংখ্যা হয়েছে, আলোচনা হচ্ছে, আমি ওই কথাটা বলছি আর কি। যেমন আমাদের এখানে একসময় স্পার্ক জেনারেশন গড়ে উঠেছিল, একদম সেটাও হাংরি জেনারেশনের পরপরই বেশ কিছুদিন পরে প্রভাবে, কিন্তু Right. পরে সেটা তো তারা আর ওইদিকে এগুতে পারলেন না। যা হোক, আমরা এটা ভবিষ্যতে বলে দেবে কি হচ্ছে না হচ্ছে, আমরা সেটার জন্য অপেক্ষায় থাকলাম। আর আমি একই বিষয়ে একটু প্রবল কুমার বসু কি ভাবছেন সে বিষয়টাও তারও একটু মনোভাব আমাদের জানার ছিল। কবি প্রবল কুমার বসু। আমি ফারুকের সঙ্গে একমত। এটা যদিও উত্তরাধুনিকতা নিয়ে এখানে বেশ কিছু বড় বড় বই লেখা হয়েছে, কবি অমিতাভ গুপ্ত লিখেছেন, অঞ্জন সেন লিখেছেন। অমিতাভ গুপ্ত অনেকগুলো কাজ করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি কাউকে বলবেন উনি হচ্ছেন উত্তরাধুনিক কবি? এরকম আমার মনে হয় সংজ্ঞায়িত করার মতো সময় এখনো আসেনি। আপনি তো বলবেন উনি একজন কবি, উনি বাংলা ভাষার কবি। আপনি কি বলবেন উনি বাংলা ভাষার উত্তরাধুনিক কবি? সেটাই আসলে এটা একটা ব্র্যান্ডিং, নিজেদের আলাদা করে চিহ্নিত করার জন্য। কিন্তু এই কোন ব্র্যান্ডিংই কবিতার যে মূল প্রবাহ বলি, যদি কিছু থাকে মূল প্রবাহ বলে, কখনোই আসতে পারেনি। যেমন হাংরি জেনারেশন। হ্যাঁ বলুন। হাংরি জেনারেশন, হ্যাঁ, না আরেকটা বিষয় জানার ছিল, সেটা আবার আমি ছুটে যাবে, সেটা হচ্ছে এই কথাটা ঘুরে ফিরে আলোচনায় এসছে, তবু আর একটু স্পষ্ট হওয়ার জন্য আমাদের যারা শ্রোতা আছেন বা আমাদের দর্শক আছেন তারাও শুনবেন, আমরাও শুনবো। সেটা হচ্ছে কবিতা যে বলা হচ্ছে যে এখন কবিতা খুব দুর্বোধ্য হচ্ছে, সেটা কি আমরা বলবো কি পাঠক কবির সাথে সমপর্যায়ে নিজেকে উত্তরণ ঘটাতে পারছেন না, সেজন্য কি পাঠক আমাদের কবিতাকে দুর্বোধ্য বলছেন, নাকি অন্য কোনো কারণে, না আসলেই কবিরা দুর্বোধ্য কবিতা লিখছেন? সেই প্রসঙ্গে কবি প্রবল কুমার বসু এই বিষয়টাও আমার কাছে খুব কনফিউজিং মনে হয়। আমি বলি, বাংলা ভাষার যারা প্রধান কবি, যেমন ধরুন জীবনানন্দ দাশ, যেমন ধরুন সুভাষ মুখোপাধ্যায়, তাদের পরবর্তী সময় যেমন ধরুন শামসুর রহমান, আল মাহমুদ, শক্তি, সুনীল, শঙ্খ ঘোষ, এদের কারোর বিরুদ্ধে কি কখনো দুর্বোধ্যতার অভিযোগ উঠেছে? আমার তো মনে হয় না উঠেছে। তো কবিতা দুর্বোধ্য হয়ে যাচ্ছে বলে এক শ্রেণীর লোক যেটা অভিযোগ করছে, সেই অভিযোগটা মানে কাদের, কোন কবিতার বিরুদ্ধে করছে সেটা একটা বিষয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে, কিছু কবি মনে করেন যে কবিতাকে সহজ করলে হবে না, কবিতাকে দুর্বোধ্য করতে হবে। আমি কথা বলে দেখেছি অনেকে মনে করেন, কিন্তু আমি একটা জিনিস বুঝে পাই না, কবিতা তো পিওরেস্ট ফর্ম অফ আর্ট। রবীন্দ্রনাথের যে কথা আছে যে সহজ কথা যায় না বলা সহজে, তো
এই সহজ করে বলতে পারার মধ্যেই তো সবচেয়ে বড় আর্ট। তুমি অর্থ দুর্বোধ্য করবে কেন? আর দুর্বোধ্য তুমি কিসে করবে? তুমি চিত্রকল্পে দুর্বোধ্যতা করতে পারো। চিত্রকল্পে দুর্বোধ্যতা যদি মিনিংফুল চিত্রকল্প হয় সেটা দুর্বোধ্য থাকে না, কখনো থাকে না। চমৎকার বলেছেন। থাকবে না, তুমি থাকবে না। তুমি করতে পারো শব্দ প্রয়োগে করতে পারো, আর করতে পারো ফর্মে। এছাড়া তো দুর্বোধ্যতার কোনো জায়গা নেই। তো ওই চিত্রকল্পের দুর্বোধ্যতা যদি হয় তাহলে মিনিংফুল চিত্রকল্প নয়। আর তাছাড়া শব্দ প্রয়োগ বা ফর্মে, শব্দ প্রয়োগের বিষয়ে বলি, যদি সহজ শব্দে একটা বিষয়কে আমরা তুলে দিতে পারি, আমরা কেন কঠিন শব্দ ব্যবহার করবো বলুন তো? খুব ভালো। সেটাই। আচ্ছা, সেটাই শুনলাম। আমি ফারুক ভাই আপনার কাছে যাব, ফারুক সুমন। তার আগে এখানে মাহমুদুল আলম, উনি কবি এবং উনি অনেকগুলো বাইরের কবিতা, বিদেশি কবিতা অনুবাদ করেছেন। উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি বলছেন, কবির হৃদয়ের অনুভূতির স্পন্দনে প্রকৃত ছন্দ। এতক্ষণ যে আলোচনা আমরা করলাম সেটারও কথা সেটাই। কবিতা যদি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে সেখান থেকে ছন্দটা উচ্চারিত হবে। এবার ফারুক সুমন বলতে চেয়েছিলেন, ফারুক সুমন বলেন। কবি ফারুক সুমন। এটা হচ্ছে যে কবিতা দুর্বোধ্য হয়ে উঠছে এই সময়ের, এই ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে, কিছু ধারণা আমি আপনাদের সাথে ভাগ করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, কবিতাকে কেউ কেউ মনে করেন যে কবিতা তো সংবাদপত্র নয়, কবিতা তো গল্প নয়, কবিতা উপন্যাস নয়। কবিতা হচ্ছে এমন এক শিল্প যেখানে আমাদের অনুভূতির অধরা জায়গাগুলো, বা যেখানে আমরা খুব সুস্পষ্ট ভাবে মানে কোন একটা বিষয়কে আমরা পরিপূর্ণ ব্যাখ্যা নিয়ে আমরা বের হতে পারি না কবিতা থেকে। কবিতা নানান মাত্রিক, অর্থাৎ নানান জনের কাছে নানান বোধে, নানান জিজ্ঞাসায় অনুরণিত হবে, এটাই আমরা মনে করি। এখন এই সময় এসে দুর্বোধ্য কবিতার যে ব্যাপারটা আমরা দেখছি, যে একজন প্রবাল কুমার বসু যখন বলেন একজন মৌলিক কবিকে বা একজন প্রকৃত কবিকে নিজস্ব কাব্য ভাষা তৈরি করতে হবে, তখন একজন তরুণ কবি হোক বা অনতি প্রবীণ হোক, আমরা কি করি, নিজস্ব কাব্য ভাষা তৈরি করতে গিয়ে আমাদের মধ্যে মনে হয়, আমার নিজের কাছে মনে হয়, কেউ কেউ এমন কাব্য ভাষায় লিখছেন যেখানে মনে হতে পারে যে অভিধান থেকে কেবল শব্দগুলো তুলে এনে বসিয়ে দিয়েছেন, অর্থাৎ নিষ্প্রাণ কাব্য ভাষা। আবার কবিতায় এত বেশি উল্লম্পন, যার কারণে, উল্লম্পন বলছে এ কারণে যে ভাবেরও তো একটা ধারাবাহিকতা থাকে, মানে একটা সামান্যতম ধারাবাহিকতা থাকে কবিতায়, যেটাকে আমরা বলি কবিতা ভ্রমণ। অর্থাৎ কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভাবের যে অন্তঃপ্রবাহ সেটা থাকা দরকার। কিন্তু আমরা দেখি এই সময়ে অনেকের কবিতায় এই উল্লম্পন থাকার কারণে পাঠক খুব স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে সেটাকে ধারণ করতে পারছেন না। এটা একটা ব্যাপার, এটা কবিদের দিক থেকে এই সমস্যাটা। এবার পাঠকের দিক থেকে আরেকটা অসুবিধা, অর্থাৎ এই সময়ের কবিতাকে দুর্বোধ্য বলার কারণ, সেটা হচ্ছে পাঠক, আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান কবিতা এখন অনেক পরিবর্তন হয়ে, বর্তমান কবিতায় কেবল সুস্পষ্ট কবির অনুভূতি এখন প্রকাশ হচ্ছে না, যেটা প্রবলদা বললেন, কবিতা এখন দর্শন নির্ভর। কবিতা এখন অভিজ্ঞতা, বিজ্ঞান, ধর্ম, নৃতত্ত্ব, ইতিহাস, হ্যাঁ, নানান মাত্রিক বোধকে কবিতা এখন ধারণ করে, এখন মিথকে ধারণ করে, মিথকে ধারণ করে। এখন এই সময়ের একজন পাঠক যার কবিতা, আধুনিক কবিতা পাঠের যে প্রস্তুতি, সেটা যদি না থাকে, খুব স্বাভাবিকভাবেই পাঠকেরও কবিতা পাঠের একটা প্রস্তুতি প্রয়োজন আছে। এখন পাঠক যদি সেই প্রস্তুতিটাকে না রাখে, পাঠক যদি সেই সনাতন, অর্থাৎ আজ থেকে 100 বছর আগের সেই বিহারীলাল কিংবা বৈষ্ণব পদাবলী কিংবা আমাদের পূর্বপুরুষদের কবিতার অভ্যস্ত থাকে, তিনি যদি এখন নজরুলের কবিতার সাথে এই সময়ে প্রবালদার কবিতাকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেন, ফলে খুব স্বাভাবিকভাবে তার কাছে মনে হবে প্রবালদার কবিতা দুর্বোধ্য, ফারুক সুমনের কবিতা দুর্বোধ্য, ইউসুফ মোহাম্মদের কবিতা দুর্বোধ্য। অর্থাৎ পাঠকেরই এখানে মানে প্রস্তুতির খামতি আছে বলে আমি মনে করি। এই দুটো কারণে, অর্থাৎ একদিকে কবিতার দিক থেকে, কবিদের পক্ষ থেকে দুর্বোধ্য হওয়ার কারণটা আমি এভাবে চিন্তা করেছি, আর পাঠকদের দিক থেকে পাঠ প্রস্তুতির যে একটা ব্যাপার, সেটার কারণেও কিন্তু কবিতা দুর্বোধ্য হওয়ার অভিযোগটা উত্থাপিত হতে পারে, আমার মনে হয়। একদম একদম খুব সুন্দর বলেছেন কবি ফারুক সুমন। এরপর আমরা কবিতা শুনবো। এই বিষয়ে
কবি প্রবল কুমার বসু কি কিছু বলবেন, না সরাসরি কবিতায় চলে যাবেন? আমরা সরাসরি কবিতায় চলে যাই। আপনি আমাদেরকে কয়েকটা কবিতা শোনান, এরপরে আমরা কবি ফারুক সুমনের কবিতা শুনবো, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমাদের আরো আমি একটু বলে রাখি, আমি এখানে আপনারা আছেন সবাই, আমাদের দর্শক মন্ডলী আছেন, আমাদের এখানে আরো অনেক দর্শক সাথে আছেন, কিন্তু আমি সবার নাম বলতে পারছি না, আমাদের একটু সময়ের শাসন আছে। আবার অনেকগুলো মন্তব্য এসেছে, পরে আমরা সেগুলো দেখে নেব। এবং আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এত ধৈর্য ধরে এই সময় পর্যন্ত আমাদের সাথে আছেন, আমাদের কথা শুনছেন, আমাদের অতিথিদের কথা শুনছেন। তো আমি দর্শক মন্ডলীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কবি প্রবল কুমার বসু এবং কবি ফারুক সুমনের কাছে, তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাদের সাথে কথা বলার জন্য, দর্শকদের সাথে দেখা করার জন্য যে আমাদের এই যে আন্তর্জালে যুক্ত হয়েছেন। তো যা হোক, আমি কথা না বাড়াই, আমি এবার কবি প্রবল কুমার বসুকে বলবো তার কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আমি দুটো কবিতা পড়ি। পড়েন, দুটো তিনটে আপনার সুবিধা মতো। দুটোই পড়ি। প্রথম কবিতাটা হচ্ছে সাদামাটা জীবনের একদিন। ফিদেল খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন। সকালে হাঁটতে যাওয়া আমার মতোই তারও পুরনো অভ্যেস। ওর সঙ্গে প্রায় দিনই দেখা হয়ে যায়। দুজনেই দুজনকে দেখে অভিবাদন জানাই। বহুদিনের মুখ চেনা, কিন্তু সেভাবে কথা হয়নি কখনো। নাম জিজ্ঞেস করাতে বলেছিল ফিদেল বলেই আমাকে ডাকবে। একবার এক শীতের সন্ধ্যায় একজন ভদ্রলোক এলেন। আমার নাম করে জানালেন আমাকেই খুঁজছেন, অথচ কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না যে আমি সেই ব্যক্তি। পরিচয়পত্র দেখতে চাইলেন। বললেন অনেক দূর থেকে আসছেন, ওর নাম শেক্সপিয়ার। যে লোকটা রোজ বাড়িতে দুধ নিয়ে যায়, একদিন জানলাম তার নাম লেনিন। নিজের পুরো নামটা কিছুতেই গুছিয়ে বলতে পারলো না সে। এক ভিখিরি অন্ধকারে গাঁজা খাচ্ছিল, ওর মুখ ভর্তি দাড়ি। ধরা পড়ে যেতেই বেশ গম্ভীর মুখ দিয়ে বলল, চিনতে পারছেন না তো? আমাকে লোকে ঈশ্বর বলে জানে। সিগন্যাল ভাঙার কারণে একবার এক ট্রাফিক পুলিশ আমাকে আটকায়। সে বেচারি জীবনানন্দের নাম শুনেছে, তার বেশি কিছু জানে না। নিজের নাম জীবনানন্দ দাস বলে সেবার আমি নিষ্কৃতি পাই। আমার সাদামাটা জীবন আরো অনেকের মতো এরকমই। এই ফিদেল, শেক্সপিয়ার, লেনিন, ঈশ্বর, জীবনানন্দ। শুধু একবার এক পাগল আমার এই সাদামাটা জীবনে ঢুকে পড়ে দাবি করেছিল তার নাম আর আমার নাম নাকি একই। কবিতাও লেখে। সেই একদিনই আমি একটু বিব্রত হয়ে পড়েছিলাম। বাহ, সুন্দর কবিতা। আচ্ছা, পরের কবিতাটা হচ্ছে প্রতিবেশী যখন। কয়েকদিন পর বুঝেছিলাম আমার ঠিক পাশের বাড়িতে একটা রাক্ষস পরিবার থাকে। সত্যিটা জানার পর বুঝেই উঠতে পারিনি আমার কি কর্তব্য। আমি এই এলাকায় নতুন, তেমন জানাশোনা নেই। বাড়ি যে পাল্টাবো সেটাও এখনই সম্ভব নয়। ভয় নিজের ভিতরেই উঠিয়ে গিয়েছিলাম কিছুটা। আরো কয়েকদিন পর বুঝেছিলাম এ পাড়ায় আরো অনেক বাড়ি রাক্ষসদের আবাস। অর্থাৎ সকালে দুধের দোকানে, সবজির বাজারে যাদের সঙ্গে দেখা হয় তাদের অনেকেই আসলে রাক্ষস। বুঝতে পারছিলাম এ পাড়ায় থাকতে হলে রাক্ষসদের নিয়ম নীতি মেনে ওদের সঙ্গে বন্ধুত্ব করেই থাকতে হবে। কিন্তু রাক্ষসদের সঙ্গে বন্ধুত্ব যে কিভাবে করে তা আমার জানা ছিল না। অনেকে আমাকে বললো রাজনীতিতে যোগ দাও, কেউ কেউ বললো সন্ত্রাসবাদীদের দলে, কেউ আবার বললো রাক্ষসদের ধর্ম গ্রহণ করো।
আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। রাক্ষসদের সঙ্গে থাকতে গিয়ে যদি আমিও রাক্ষস হয়ে যাই। এসব অনেকদিন আগেকার কথা। পৃথিবী তখন ছিল নির্দিষ্ট বর্গমাইলে আবদ্ধ। আজ যখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয়, তখন বুঝতে পারি অনেকদিন আগের আমার সেই পাড়াটাই বড় হতে হতে দেশ, আরো বড় হতে হতে প্রায় পৃথিবীর আয়তন নিয়েছে। রাক্ষসরাই বেশিরভাগ সেখানে থাকে, আর আমার মতো কয়েকজন ভীত সন্ত্রস্ত ক্রমাগত আপ্রাণ চেষ্টা করি রাক্ষসদের সঙ্গে থাকতে থাকতেও যাতে রাক্ষস না হয়ে যায়। এবার ফারুকের কবিতা শুনি। দারুণ কবিতা শুনলাম আমরা কবি প্রবাল কুমার বসুর কাছ থেকে। এবার কবি ফারুক সুমন। সত্যি খুব ভালো লাগলো। আমিও দুটোই পড়বো, বেশি পড়বো না, দুটো দু ধরনের কবিতা পড়ি। আচ্ছা, পড়েন। প্রথমটি হচ্ছে, প্রথম কবিতার নাম জীবনের ধারাবাহী মিথ। কবিতার নাম বয়সী বৃক্ষের গোড়ায় রং করা পাথর নড়ি, পাতার অনর দিনে উঠতে চায় রং করা ঘুড়ি, ললাটের জমিন জুড়ে আয়ু ক্ষয় গমন রেখা, তবুও বাঁচার ছলে ভুলে যাই বিয়োগ কথা। আমি তবে প্রলেপনকারী রঙের কারবারি, বাঁচার তাড়নায় বেঁচে দেই সমুদয় আশ্রয়ী। রাস্তার শেষ বাঁকে আমি সেই নিঃসঙ্গ গ্রাম, পথিকের চলাচলে ভুলে যাই সসর্বনাম। এখন এসেছে দিন, করতলে কৃত্রিম নড়ি, হাতড়ে হাতড়ে খুঁজি পরিশুদ্ধ জীবন সিঁড়ি। সম্মুখে চৌচির তাপিত পাথার অনন্ত দিন, ফেরার পথ নেই, হা হয়ে আছে বিগত ঋণ। এই ভেবে মেনে নেই জীবনের ধারাবাহী মিথ, প্রতিটি সৃষ্টি দিনে মনে অনুরণনে প্রলয় সঙ্গীত। এটা হচ্ছে এক ধরনের। তারপরের কবিতা, হ্যাঁ, দ্বিতীয় কবিতাটি, এটার নাম হচ্ছে বাঁকবিহীন দীর্ঘ পথ। বিভাষায় এসে বেশ চুপসে গেলে, অথচ অন্ধকারে কোমল সাবলীল বেজে ওঠে তোমার মিহি হারমোনি, কেঁপে কেঁপে ওঠে পায়ের ঘুঙুর। কচি পাতা মুখ, বনবাসী খেয়াল, সবুজে স্বাচ্ছন্দ্য খুব লাজুক, অন্ধকারে যাচো গভীর ওষ্ঠ ঘুম, নীলাজ পেখম হাওয়ায় উৎসুক। মাটির বাসন হাতে প্রান্ত সীমায় দাঁড়িয়ে দিশা খোঁজে বনচারী বউ, বেহুশ বাতাসে কাঁপে কলমি পুঁথি, ভ্রুভঙ্গি প্রজাপতি শাড়ির আঁচল। মগ্ন মানুষ হারিকেন কাপা আলো, সন্দেহ হেঁটে যায় মনচোরা পথে, হেলায় জলশূন্য বিটুপির পাতা, ঝরে পড়ে লেগে থাকে রক্ত কথা। এখনো উত্থিত বুক, শামুকের মুখ, সেখানে সুরেলা গীত বর্ষার সুখ। এখনো ওষ্ঠকোণে মোলায়েম মায়া, সে যেন ঘুমিয়েছে নিরিবিলি ছায়া। অন্তরতমা প্রিয় আরাধ্য আমার, হাঁটু মুড়ে আর কত ছড়াবে সুবাস। তোমার নিঃশ্বাস বুঝি নদী ডাকাতিয়া, যেখানে ভেসে বাঁচে সুমনের হিয়া। অন্ধ আলিঙ্গনে অতিদূর ঘোর, নির্জনে খোলো দেখি পায়ের ঘুঙুর। সেখানে জমে থাকে কলা পাতা মন, এই ঘোরে বিশুষ্ক তাপিত যাপন। একদিন গিয়েছিলে গোলাপ গ্রাম, তারপরে সেখানে আশ্রমের হাওয়া। তাপিত মন নিয়ে আমি তো অবাক, কোথা থেকে উড়ে আসে বিহঙ্গ ঝাঁক। এই কবিতাটা অনেক দীর্ঘ, আমি এইটুকুই পড়লাম। হ্যাঁ, এটা একটা দীর্ঘ কবিতা। ধন্যবাদ। খুব ভালো কবিতা, সুন্দর কবিতা। আমরা আপনাদের সাথে কথা বললাম, কবিতা শুনলাম, নিজেরা ঋদ্ধ হলাম, জানলাম অনেক কিছু। তো খুব ভালো লাগলো। আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল। আমরা হয়তো যদি সম্ভব হয়, আপনারাও সময় দেন, আমরা হয়তো আরো একদিন বসবো। কারণ কবিতা বিষয়ে কথা বলতে গেলে তো এটা শেষ হবার নয়, অনেক ধরনের কথার পিঠে কথা চলে আসে। হ্যাঁ, আর কবিতা তো শেষ হবার নয়। কবিতা তো সেই চলে আসছে হাজার হাজার বছর পর আগে থেকে, এখনো চলছে, আগামীতেও চলবে। মানুষ বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাক, মানুষ কখনো পরাজয় মানে না। আপনি কিন্তু চমৎকার সূত্রধর এবং খুবই ভালো, মানে যোগসূত্র তৈরি করতে পারেন, এবং আজকের সঞ্চালনা খুব ভালো ছিল। না না, আমি সঞ্চালক না, আমি আসলে কোথাও অনুষ্ঠান সঞ্চালনা করি না। আমি সূত্রটা ধরিয়ে দিই, তারা আলোচনা করেন, নিজে শুনি, ভালো লাগে। আমি এমনিতেই খুব বেশি কথা বলতে চাই না, কারণ জানি কম, বলবো কোথা থেকে।
সেটা হচ্ছে একটা সবচেয়ে বড় কথা, জানলে এটা বলা যায়। যা হোক, আপনাদের সাথে কথা বললাম, ঋদ্ধ হলাম, ভালো লাগলো, ভালোবাসা থাকলো। আপনারা ভালো থাকবেন, আমাদের দেশ ভালো থাক, আমাদের ভাষা ভালো থাক। কাঁটাতার থাকলেও আমাদের ভাষা আমাদের আটকাতে পারবে না, আমাদের যে ভাষার যে প্রবাহ সেটা আমাদেরকে আটকাতে পারবে না। আমরা এই ভাষা নিয়ে কথা বলবো, পৃথিবীর যেখানে বাংলা ভাষা চর্চা হচ্ছে সেখানে আমরা বাংলা নিয়ে কথা বলবো, এটাই থাকবে আমাদের অঙ্গীকার। পৃথিবীর মানুষও ভালো থাক, সবাই ভালো থাক, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাইকে নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।